আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন 5 আগস্টের মধ্যে ঘোষিত হবে ঘোষণাপত্র। শুক্রবার দিবাগত রাত 12টায় ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে এসব কথা জানান মাহফুজ আলম। তিনি লিখেছেন 5 আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ। আর উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই ঘোষণাপত্র আসছে বলে তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও গণমিছিলকে ঘিরে 2রা আগস্ট সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়। এতে নিহত হয় কয়েকজন। ছাত্র জনতার আন্দোলনে নাগরিক সম্পৃক্ততা ও সমর্থন বৃদ্ধি পায়, যা সরকারকে আরও চাপে ফেলে। পরের দিন থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই পেরিয়ে আগস্ট শুরু হলেও আন্দোলন দমাতে না পেরে একের পর এক হত্যা, নির্যাতন ও ধরপাকড় চালাতে থাকে ফ্যাসিস্ট সরকার। এর প্রতিবাদে 33 জুলাই অর্থাৎ 2 আগস্ট সারা দেশে দোয়া ও গণমিছিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন রাজধানীর উত্তরায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হয় শতাধিক শিক্ষার্থী। সিলেট হবিগঞ্জেও সংঘর্ষ হয়, সেখানে পুলিশের গুলিতে মারা যায় একজন। রণক্ষেত্রে পরিণত হয় খুলনা। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও যোগ দেন শিববাড়ি থেকে সোনাডাঙ্গামুখী বিক্ষোভে। শিক্ষার্থীরা পুলিশের সহিংস হামলার প্রতিরোধ গড়ে তুললে ঘটনাস্থলে এক পুলিশ ও অন্তত এক ছাত্র নিহত হয়। হত্যা নির্যাতনের প্রতিবাদে জুমার নামাজের পর মসজিদ থেকে সারা দেশে মিছিল বের করে মুসল্লিরা। বাইতুল মুকাররম থেকে মাদ্রাসা ছাত্রদের মিছিল আসে শাহবাগে। এদিন ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম বন্ধ করে দেয় সরকার। তবে নানামুখী চাপে 7 ঘন্টা পর খুলে দিতে বাধ্য হয়। আগের দিন ছাড়া পাওয়া 6 সমন্বয়ক এদিন জানান ডিবির চাপে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে হতাহতের বিচার দাবি জানান চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত দ্রোহযাত্রা করে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। 2 আগস্টের গণজাগরণের মধ্যে দেখতে পেলাম যে মানুষ স্বতঃস্ফূর্ত রাস্তা নেমে আসছে এবং মোটামুটি আমাদের এখানে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ছাড়াও মানুষজন 2 আগস্টই হচ্ছে মানে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে সরাসরি যে হাসিনাকে চাই না, এরকম মানে মানুষের অতিষ্ঠ আর কি হাসিনার প্রতি। তো এই সব কিছু মিলাই এসে মানুষ তখন স্বপ্ন দেখতে শুরু করছে যে এই ছাত্ররা যারা হচ্ছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল তাদের হাত ধরেই হয়তো বা স্বৈরাচারের পতন হতে পারে। পরদিন থেকে অসহযোগ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের ছোড়া বুলেটে প্রাণ হারান সিরাজগঞ্জের শিহাব হোসেন ও হাফেজ সিয়াম হোসেন নামে 2 শিক্ষার্থী। বছর পেরোলেও এখনও শোকে কাতর তাদের পরিবার। সরকারের কাছে চেয়েছেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এছাড়া রাষ্ট্রীয়ভাবে শহীদ স্বীকৃতি ও স্মৃতি স্মারকের সংরক্ষণের দাবি তাদের। সিরাজগঞ্জ থেকে সাজিরুল ইসলাম সঞ্চয়ের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। স্বৈরাচারী সরকারের দমন পীড়ন উপেক্ষা করে কোটা বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নামে ছাত্র জনতা। সারা দেশের মতো আন্দোলনে অংশ নেয় সিরাজগঞ্জবাসীও। জেলার বেলকুচি উপজেলার মাধবপুরের শিহাব হোসেন ছিলেন আন্দোলনের সক্রিয় কর্মী। 4 আগস্ট এনায়েতপুরে মিছিলে অংশ নিয়ে শহীদ হন তিনি। তাকে হারানোর বেদনা এখনো মানতে পারছে না পরিবার। কান্নাজড়িত কণ্ঠে সন্তানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান মা। আমার ছেলের স্বপ্ন পূরণের জন্য সরকারের যে রাষ্ট্রীয় মর্যাদা চাই, আর আমার 2টা ছেলে আছে, এই 2টা ছেলের পাশে যেন সরকার দেখে। শিহাবের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে কাজ করে দেশ সেবা করার। সে স্বপ্ন এখন পূরণ করতে চান তার ভাইরা। হ্যাঁ, আমি গর্ব করি যে আমার ভাই দেশের জন্য শহীদ হয়েছে। আমার ভাই একটা স্বপ্ন ছিল যে সে আর্মি অথবা পুলিশ হবে। আমাদেরকে বলতো যে তোমরা ভালো করে পড়াশোনা করে আব্বু আম্মুর মান সম্মান যাতে থাকে তার জন্য তোমরা চেষ্টা করবা। এনায়েতপুরে একই দিনে শহীদ হন মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেন। পরানটা সবসময় কান্দে তার জন্য যে রাষ্ট্রীয় মর্যাদা এখনো সে স্বীকৃতি এখনো সরকার দেয় নাই। আর্থিক সাহায্য করা হোক এবং রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক। সরকারের কাছে শহীদ পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন জেলার রাজনৈতিক নেতারা। তাদের অনেকে নিঃস্ব পরিবারের যারা সদস্য আছে তারা যেন চাকরি পায়, কর্মসংস্থানের ব্যবস্থা, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে
এবং তারা যদি বাসস্থানের সমস্যা থাকে তার বাসস্থানের ব্যবস্থা করবে। 1 বছরই বিপ্লবের অবদানটা আমরা অনেকাংশে ভুলে বসতে বসেছি। সংগঠনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করেছি। নতুন বাংলাদেশ গঠনের মাধ্যমে শিহাব সিয়ামদের মতো শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করার দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে। সকাল 7:30টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি শুরু হয়। দলের পক্ষ থেকে আমিরের সুস্থতা কামনায় দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করা হয়েছে। গত 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় মহাসমাবেশে বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরবর্তীতে এনজিওগ্রামে তার হার্টে 5-6টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে 3টি প্রধান ব্লকেজ 80 থেকে 85% পর্যন্ত। চিকিৎসকরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে নিরাপদ বিবেচনায় নিয়েছেন। গাজীপুরের কালিয়াকৈর মাওনা 30 কিলোমিটার আঞ্চলিক সড়কে কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। গত 1.5 মাসে এই পথে অর্ধশত দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন শতাধিক। অদক্ষ চালক ও বেপরোয়া গতিকে এই জন্য দায়ী করছেন স্থানীয়রা। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের রিপোর্ট জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কেউ হারাচ্ছে সন্তান, কেউ হারাচ্ছে তার প্রিয়জন। এভাবে মৃত্যুর মিছিল দেখে সড়কের নিরাপত্তা নিশ্চিতে কারো দায়িত্ব যেন নেই। আর কতজনের প্রাণ ছড়লে টনক নড়বে কর্তৃপক্ষের। কালিয়াকৈর ফুলবাড়িয়া অঞ্চলে প্রায় 14 কিলোমিটার সড়কটিতে 26টি বিপজ্জনক মোড় আছে। এগুলোতে লাগানো হয়েছে হলুদ বর্ণের প্লেট, কিন্তু এসব স্থানে সিগন্যাল মানতে নারাজ বেপরোয়া ও অদক্ষ সিএনজি ও মোটরসাইকেল চালকরা। মোড়ে ওভারটেকিং, অনিয়ন্ত্রিত গাড়ি চালনা, সড়কের উপর যানবাহন থামিয়ে যাত্রী ও মালামাল ওঠানামানোর কারণে প্রায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। গেল 2 মাসে সড়কটিতে প্রায় অর্ধশত যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে। এছাড়া আহত হয়েছেন নারী, পুরুষ, শিশু সহ অসংখ্য মানুষ। এদের মধ্যে অনেকেই চিরতরে বরণ করেছে পঙ্গুত্ব। ইজি বাইক, সিএনজি এত গতিতে চলে যা কুলকিনারা পাওয়া যায় এবং হরেন দিলে সাইডও দেয় না। সিএনজি গুলো এত বেপরোয়া ভাবে চালায় যে আসলে সিএনজি না, মনে হয় জাহাজ চালাচ্ছে। সিএনজি, মোটরসাইকেল ও অদক্ষ চালকের কারণেই দুর্ঘটনা ঘটেছে। এতে এখনও টনক নড়ছে না সংশ্লিষ্টদের। এদিকে কালিয়াকৈর ফুলবাড়িয়া সড়কে 3 চাকার যান চলাচল বন্ধ রাখার আশ্বাস দিয়েছেন পরিবহন শ্রমিক নেতা। এই রুটে যাতে 3 চাকার গাড়ি কেউ চালাইতে না পারে সেটা আমরা পদক্ষেপ নেব। কিন্তু অটো যে গাড়িগুলি, এই গাড়িগুলোতে আনঅথরাইজ, গভর্নমেন্টও তাদেরকে পারমিশন দিচ্ছে না, আমরাও তাদেরকে নিয়ন্ত্রণ করতেছি না। সড়কে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। পুনরায় যেন এই দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আমরা পদক্ষেপ নেব এবং ফিটনেসবিহীন গাড়ি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সোচ্চার আছি। সরকারকে নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। লামিয়া তানজির মাহমুদ, RTV। 3 দশক পর বিভিন্ন সেবার মূল্য বাড়াচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 56টি সেবার বিপরীতে সর্বোচ্চ 60% পর্যন্ত মূল্য বাড়িয়ে সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয়ে নতুন শুল্ক কাঠামোর প্রস্তাবনা পাঠিয়েছে বন্দর। যদিও বন্দর ব্যবহারকারীরা বলছেন প্রস্তাবিত শুল্ক হার কোনো কোনো ক্ষেত্রে 4 থেকে 5 গুণ বাড়ানো হয়েছে, যা বাস্তবসম্মত নয়। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, বিনিয়োগ ও পরিচালন ব্যয় বাড়ায় শুল্ক বাড়ানো হচ্ছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চট্টগ্রাম বন্দরে জলসীমায় জাহাজ প্রবেশের পর থেকে চলে যাওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে বন্দর। টাগবোট সার্ভিস, পাইলট পাঠানো, পানি সরবরাহ, ক্রেন চার্জ, জাহাজ ভিড়ানো, কন্টেইনার ওঠানো নামানো সহ পণ্য ডেলিভারি পর্যন্ত দেয়া হয় প্রায় 60 ধরনের সেবা। এসব সেবার মূল্য নির্ধারণ হয়েছিল 1986 সালের শুল্ক কাঠামো অনুযায়ী। 2020 সালে নতুন সেবা মূল্যের প্রস্তাবনা দেয় পরামর্শক প্রতিষ্ঠান। প্রস্তাবনা অনুযায়ী 18টি সেবার মূল্য বাড়ছে 60%, 17টি সেবায় বাড়ছে 20 থেকে 59%, 19টি সেবার মূল্য বাড়ছে 20%। বন্দরের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও পরিচালন ব্যয় বহুগুণে বাড়ায় শুল্ক হালনাগাদ করতে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 1986 থেকে এই পর্যন্ত আমাদের এই ট্যারিফ হালনাগাদ হয়নি। বন্দর পরিচালনা ব্যয় পূর্বের তুলনায় অনেক বেড়েছে। সুতরাং এটাকে একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন।
তা আমরা এটা অ্যাকচুয়ালি বাড়াচ্ছি সেটা না, এটা হচ্ছে অ্যাডজাস্ট করা হচ্ছে। এদিকে বন্দরের প্রস্তাবনা ঘিরে ব্যবসায়ী মহলে দেখা দিয়েছে নতুন শঙ্কা। তাদের মতে বন্দরের শুল্ক বাড়লে আমদানি, উৎপাদন এবং রপ্তানি ব্যয় বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে মানুষের পণ্য ক্রয় ক্ষমতায়। বন্দর ইউজারদের সাথে বসে যুক্তিসঙ্গতভাবে খরচটা যাতে কমিয়ে আনা হয়। এখানে খরচ কমিয়ে না এনে যদি এরকম প্রতিনিয়ত বৃদ্ধির তালিকায় যায় তাহলে এটা ইউজারও কমে যাবে এবং দেশের একটা মন্দা ভাব চলে আসবে। ট্যারিফ বাড়িয়ে আমাদের যারা ভোক্তা আছেন, আমাদের যারা বন্দর ব্যবহারকারী আছেন, তাদের উপরে এই খরচের বোঝাটা বাড়াবেন, আমি ঠিক এটা বোধগম্য হচ্ছে না। নতুন প্রস্তাবনায় জাহাজ পাইলটিং চার্জ $357 থেকে $700, প্রতি 20 ফুট কন্টেইনার হ্যান্ডলিং চার্জ 15 থেকে বাড়িয়ে $23.15 এবং 40 ফুট কন্টেইনারের ক্ষেত্রে $22.5 থেকে $34.83 করার কথা রয়েছে। সাকিব আল হাসান, RTV। কলাগাছ কাটাকে কেন্দ্র করে ফেনীর পরশুরামে মোহাম্মদুল্লাহ নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দায়ীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। এই ঘটনায় 5 জন গ্রেপ্তার হলেও অন্য আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা। এই বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের সহায়তায় আরও জানাচ্ছেন এআর বাদল। ভিডিওতে দেখা যায় কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে খালি হাতে থাকা খন্ডল বাজারের ব্যবসায়ী মোহাম্মদুল্লাহর মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে আসামি শুক্কুর আলী। এতে অচেতন হয়ে লুটিয়ে পড়ে মোহাম্মদুল্লাহ। 10 মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফেনীর পরশুরামের 4 নম্বর বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর গ্রামে জমি বিরোধের জের ধরে কলাগাছ কাটা নিয়ে 5 মে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী হোসনিয়ারা বেগম বাদী হয়ে দক্ষিণ টেটেশ্বর গ্রামের বাসিন্দা আলী হোসেন, শুক্কুর আলী শুভ, মোহাম্মদ বাদশাহ, আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন সহ অজ্ঞাতনামা 7 জনকে আসামি করে পরশুরাম থানায় মামলা দায়ের করেন। তবে অন্য আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে বাদীসহ ভুক্তভোগীরা। আমার স্বামীরে মারিয়া লাইছে, এরা যুক্ত করি এর করে যাতে ফাঁসি চাই। আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় মানববন্ধনও করে স্থানীয়রা। করার ইন্ধন দিয়েছে স্বজন ও স্থানীয়দের অভিযোগ, আসামিরা ভয়ঙ্কর প্রকৃতির লোক। টানে জানি হুনিয়ানের হে বাড়িয়ে দিছে। আমরা এক কেলা গাছের কান্দ করে আমার বাবাকে এই জায়গাতে হত্যা করেছে, ষড়যন্ত্র করে আমার বাবাকে হত্যা করেছে। তাদের সবাই ফাঁসি চাই, বিচার চাই। নিহতের ভাই মোহাম্মদ আব্দুর রহিম অভিযোগ করে বলেন, আসামিরা পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তার। মাথার যে চামড়া এটা ফাটে নাই, ভিতরের যে হাড্ডি, এই হাড্ডি ফেটে ভিতরে রক্তক্ষরণ হয়ে গেছে বেশি, আর একটা হাড্ডি ভিতরে ঢুকে গেছে। আমার চাওয়া হচ্ছে খুনিদেরকে দ্রুত আইনের আওতা নিয়ে আসা, শাস্তি নিশ্চিত করা, তাদের শাস্তিটা যেন কঠোর থেকে কঠোর হয়। বাদীর আইনজীবী এপিপি অ্যাডভোকেট জামাল উদ্দিন বলেন, কিছু আসামি উচ্চ আদালত থেকে জামিনে এসে ভয়ভীতি প্রদর্শন করছেন। শুক্কুর আলী সহ আরও 8-10 জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র, বাঁশ এবং কাঠের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত আহত করে পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে 10 মে 2025 ভিকটিম মৃত্যুবরণ করে। ভিকটিমের পরিবারকে আসামির আত্মীয় স্বজন হুমকি দুমকি দিচ্ছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেয়ার জন্য তাদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। এআর বাদল, RTV, ঢাকা। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি। ফিরে এসে আরও থাকছে। ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 83 ফিলিস্তিনি নিহত, আহত আরও 550, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 7,300। এবং 3 ম্যাচের টি20 সিরিজের দ্বিতীয়টিতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। জয়ের ছন্দ ধরে রাখতে চায় সালমান আগার দল। রাজধানীর মহাখালীর 7তলা বস্তি এলাকায় জামাল হোসেন নামের জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।
গেল রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় মাথায় ও শরীরে গুলিবিদ্ধ হন তিনি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জামালের স্বজনদের দাবি, কর্মচারী সমিতির নির্বাচন ঘিরে প্রতিপক্ষরা ঘটনাটি ঘটিয়েছে। বিষয়ে পুলিশ জানায় ঘটনা তদন্ত করা হচ্ছে, তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংগঠনিক স্টাফ জড়িত আছে, নির্বাচন করতে না। আমার ভাই কি অপরাধ? আমি মাননীয় উপদেষ্টার কাছে সমস্ত বিচার চাই। আর আমার ভাই যদি জড়িত থাকে, যা বলবে তাই মেনে দেবো আমরা। অভিযোগ প্রথমে 1 নম্বর রুবেল, 2 নম্বর ইব্রাহিম খলিল, 3 নম্বর আমিনুল্লাহ, 4 নম্বর তিনতলায় থাকতো ওর জন্য লোকটা মোস্তফা মজুমদার, যারা নির্বাচিত মানে ওর বিরুদ্ধে দাঁড়াইতে চাইছে, ওরা হুমকি দিছে অল টাইম। পারিবারিক অথবা চাকরির কোনো সাইডে কোনো আছে কিনা আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তির কোনো অভিযোগ পাইলে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেব। নানা কৌশলে রাজস্ব ফাঁকি দিচ্ছে পটুয়াখালীর আলিপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মাছ ব্যবসায়ীরা। প্রতিদিন কোটি টাকার মাছ বেচাকেনা হলেও পরিশোধ করা হচ্ছে না সঠিক পরিমাণ রাজস্ব। সংশ্লিষ্ট বিভাগগুলোর জোরালো তৎপরতা না থাকায় সুযোগ তৈরি হয়েছে রাজস্ব ফাঁকি দেওয়ার। কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। 2009 সালে আলিপুর ও মহিপুরে 2টি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। পরে 2016 সালে 110% জমিতে 15 কোটি টাকা ব্যয়ে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র ও 109% জমির উপর 13.5 কোটি টাকায় নির্মাণ করা হয় মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। কেন্দ্র দুটিতে অফিস ভবন, 40 কক্ষের আড়ত ভবন, 10,000 বর্গফুটের একটি অকশন শেড, 2,000 বর্গফুটের প্যাকিং শেড, 10 টন ক্ষমতার একটি বরফ কল, একটি পন্টুন সহ রাখা হয়েছে নানান সুযোগ সুবিধা। কিন্তু উদ্বোধনের পর আলিপুরের ব্যবসায়ীরা অবতরণ কেন্দ্রে মাছ বেচাকেনা করলেও জায়গা স্বল্পতার অজুহাতে মহিপুরের ব্যবসায়ীরা অবতরণ কেন্দ্রে না গিয়ে খাপড়া ভাঙ্গা নদীর তীরে চালাচ্ছেন তাদের ব্যবসা। এই মাথা থেকে ওই মাথার 110 জনের উপরে আড়তদার আছে ঘাটে নিবন্ধিত। এখন এই আড়তদার যদি সব আমরা ওখানে না যাইতে পারি, তাহলে ধরে এখানে আমাদের ওইটা কোনো কাজ হচ্ছে না। সঠিক পরিমাণে রাজস্ব দিচ্ছেন না ব্যবসায়ীরা। মাছ অবতরণের জন্য পর্যাপ্ত সিঁড়ির কথা বলছিল, আমরা কাঠের সিঁড়ি 2টা তৈরি করে দিয়েছিলাম এবং যে জায়গাগুলো মাছ নামবে সেগুলো শিশি ঢালাই করে তাদের সুবিধা দেওয়ার পরেও তারা বিভিন্ন অজুহাতে সরকারের কর ফাঁকি দেওয়ার জন্য তারা আমাদের জায়গায় মাছ অবতরণ না করে ব্যক্তি মালিকানাধীন জায়গাতে তারা মাছ অবতরণ করছে। জায়গা স্বল্পতার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। মহিপুরের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি ফুলফিলমেন্ট করার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা সেখানে নেই। মাছ বিক্রয় করার জন্য যে ল্যান্ডিং করতে হয় সেই সুযোগ আছে সর্বোচ্চ $3 সাকিব আল হাসান, আরটিভি। চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ, তবে পদ্মা ও মেঘনা নদীতে এখনও আশানুরূপ ইলিশ মিলছে না। নদী ও সড়ক পথে চাঁদপুর মাছঘাটে আগের চেয়ে বেশি পরিমাণে ইলিশ নিয়ে এসেছেন জেলেরা, ফলে দাম কমেছে 200 থেকে 300 টাকা। ব্যবসায়ীরা জানান, আগে দিনে 50 থেকে 60 মন ইলিশ আসত ঘাটে, এখন আসছে 400 থেকে 500 মন করে। ইলিশ বেশি ধরা পড়ায় দেশের অন্যতম বড় মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাট এখন সরগরম হয়ে উঠেছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, নদীতে এখনো কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না কেন, আর এ নিয়ে জেলেরা কি বলছেন? দাম নাগালের মধ্যে আসতে কত সময় লাগতে পারে? আপনি যেমনটি বলছিলেন, আসলে ইলিশের বিষয়টা হলো যে মৌসুমের প্রথম দিক দিয়ে চাঁদপুরে তেমন ইলিশ পাওয়া যায়নি। অর্থাৎ মৌসুমের প্রথম দিক দিয়ে চাঁদপুরের পদ্মা মেঘনাতে ইলিশ নেই, তারপর সাগরেও ইলিশ নেই। আর এখন ঠিক সেই কিছুদিন পরে মানে মৌসুমের মাঝামাঝি সময় এখন কিছুটা ইলিশ চাঁদপুর ঘাটে উঠলেও সরগম হয়েছে চাঁদপুরের সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র মাছঘাট বড় স্টেশন। কিন্তু আজকে আমি এখানে এসে দেখি গতকাল তো যে পরিমাণ মাছ এসেছে আজকে কিন্তু তার চেয়েও কিছুটা কম এসেছে। অর্থাৎ আপ ডাউনের মধ্যে রয়েছে, অর্থাৎ উঠানামার মধ্যে রয়েছে ইলিশ মাছের দাম। আর ইলিশ যে আমদানি হচ্ছে সেটা চাঁদপুরের ইলিশ একদম নেই বললেই চলে। যাও ইলিশ আসছে সেগুলি সব দক্ষিণাঞ্চলের ইলিশ। অর্থাৎ যে ইলিশগুলি আসছে সেই ইলিশগুলি আমি একটু দেখাতে চাচ্ছি যে এই ইলিশগুলো এখন
দাম বিক্রি করছে হলো 2600 টাকা, যেটা কিছুদিন আগে ছিল 3200 টাকা কেজি, অর্থাৎ কিছুটা 300-400 টাকার দাম কমেছে। এই ইলিশগুলির দাম 300-400 টাকা কমেছে, অর্থাৎ এই 300-400 টাকার দাম মানে 3000 টাকা থেকে 2800 টাকা থেকে এখন ইলিশের দাম হয়েছে 2500-2600 টাকা, অর্থাৎ এই পরিমাণ দাম। কিন্তু ক্রেতারা কথা বলছে যে ভিন্ন কথা, তারা বলছে যে দাম আরো কিছু কমতে হবে, আরো অনেক দাম কমতে, তারা তাও কেনার মানে ক্রেতাদের মানে কেনার বাইরে তারা কিনতে পারছে না। আর যেই কথা বলছিলেন যে জেলেরা এবং মৎস্য ব্যবসায়ীরা যে নদীতে যে সময় জাটকা নিধন থাকে সেই সময় কারেন্ট জাল এবং মশারি জাল দিয়ে যে পরিমাণ জাটকা নিধন করেছে, সেই কারণে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। এবং সাগরে তারা ট্রলার ফিশিং দিয়ে যেভাবে মাছ ধরছে, সেই জন্য কোনো মাছ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ জাটকা মাছগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, যার কারণে ইলিশ বড় হচ্ছে না। তো এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সর্বশেষ। মিতু। শরীফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। সম্প্রতি ব্রাজিল বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে বিবেচনা করে পারস্পরিক বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। উভয় দেশ কৃষিপণ্য, চামড়া, টেক্সটাইল এবং প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা দেখছে। ব্রাজিলের প্রতিনিধিরা বলেছেন, বাংলাদেশে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় যৌথ উদ্যোগ গড়ে তোলার সুযোগ রয়েছে। অপরদিকে বাংলাদেশ ও ব্রাজিল থেকে কৃষিজ পণ্য, বিশেষ করে সয়াবিন ও ভুট্টা আমদানিতে আগ্রহ দেখিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনা চলছে, যা ভবিষ্যতে মুক্ত বাণিজ্য চুক্তিতে পরিণত হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি হলে উভয় দেশের রপ্তানি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে। গাজায় চলমান গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গেল 24 ঘণ্টায় উপত্যকাটির বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে অন্তত 83 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এ সময় আহত হয়েছে কমপক্ষে 500 ফিলিস্তিনি। গাজায় পরিচালিত হাসপাতালগুলোর বরাতে তথ্যটি নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। উপত্যকাটিতে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গণহত্যা শুরু করার পর এখন পর্যন্ত তাদের হামলায় প্রাণ হারিয়েছে 60,332 ফিলিস্তিনি। এদিকে শুক্রবার গাজায় অপুষ্টিতে প্রাণ হারিয়েছে আরও 3 জন। এখন পর্যন্ত অপুষ্টিতে উপত্যকাটিতে প্রাণ হারিয়েছে 192 ফিলিস্তিনি। নিউ ইয়র্কে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানানো হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের পার্ক চেস্টার জামে মসজিদে আয়োজিত তার নামাজের জানাজায় অংশ নেন কয়েক হাজার মুসল্লি। এই সময় তাকে গার্ড অব অনার প্রদান করে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। এছাড়াও দিদারুলকে মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যেই আয়োজিত পুলিশ কর্মকর্তার শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, সিটির মেয়র এরিক অ্যাডামস, পুলিশ কমিশনার জেসিকা টিস সহ পুলিশ বিভাগের হাজারো কর্মকর্তা। গত সোমবার ম্যানহাটনে একটি বহুতল ভবনে বন্দুকধারীর হামলায় নিহত হন দিদারুল ইসলাম। তিন ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয়টিতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামের টার্ফ গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রবিবার ভোর 6টায়। প্রথম ম্যাচে জমজমাট লড়াইয়ের পর জয় পায় পাকিস্তান। সেই ম্যাচের ছন্দ ধরে রেখে এই ম্যাচেও জয় নিয়ে সিরিজ নিজেদের করতে চায় সালমান আকার দল। এদিকে সিরিজে টিকে থাকতে প্রথম ম্যাচের ভুল শুধরেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশন ওয়েস্ট ইন্ডিজের। প্রাক মৌসুম আলাদা ক্লাব প্রীতি ম্যাচে আজ মাঠে নামবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস ও জার্মান লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ইতালির অ্যালিয়ান্স স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিতে স্বদেশী ক্লাব রেজানার মুখোমুখি হবে জুভেন্টাস। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায় অ্যালিয়ান্স এরিনায়। অন্য ম্যাচে ফরাসি ক্লাব অলিম্পিক লিওকে আতিথ্য দেবে জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। নতুন মৌসুম শুরুর আগে আত্মবিশ্বাস বাড়াতে সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হবে দুই দল। নারী কোপা আমেরিকায় শিরোপার লড়াই আজ কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ইকুয়েডরের রদ্রিগো পাস ডেল গাডোতে হাই ভোল্টেজ ফাইনালের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত 3টায়।
নারী কোপায় 8 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ আসরেও মেতেছে শিরোপা উল্লাসে। এবারও শিরোপাটা নিজেদের ঘরে রাখতে চায় সেলেকাওরা। অন্যদিকে গেল আসরে ব্রাজিলের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে কলম্বিয়া নারী দলের। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি প্রথম কোপা শিরোপা উল্লাসে মাততে মরিয়া পাওয়ার পাফ গার্লসরা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।